আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের সরব হচ্ছে জোট রাজনীতি। একদিকে জামাত সহ ৮টি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং একই সঙ্গে গণভোট নভেম্বরে গণভোটের দাবিতে তারা আজকে আলটিমেটাম দিয়েছে। অন্যদিকে বিএনপি তাদের আসন ভাগাভাগি এবং একই সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে তারা নতুন হিসাব করছে। এইরকম একটি আলোচনার মধ্যেই বিএনপির প্রার্থী ঘোষণা, সেটা কি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করছে, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে একটি সুবাতাস বয়ে আনছে, নাকি একটি অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে নির্বাচন? সবকিছু নিয়ে আলোচনা করব আজকে বাংলা নিউজ 24 নিউজ রুম লাইভ থেকে। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সহকর্মী মিনহাজ চৌধুরী। মিনহাজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ রুম লাইভ থেকে। দর্শক, তার আগে আপনারাও আমাদের এই লাইভে মন্তব্য করতে পারেন যে আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে, একই সঙ্গে জামাতের এই আলটিমেটাম এবং বিএনপির এই প্রার্থী ঘোষণা, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? মন্তব্য করুন, আপনাদের মন্তব্যগুলো পড়তে চাই। মিনহাজ, তার আগে একটু আপনার কাছে যেতে চাই যে আজকে জামাত সহ ৮টি রাজনৈতিক দল তারা প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে এবং সেখানে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে শীঘ্রই, এবং একই সঙ্গে তারা আজকে গণভোটেরও দাবি তুলেছে। তা না হলে তারা একটা আলটিমেটও দিয়েছে। একটু বিস্তারিত আমাদেরকে বলবেন কিনা আজকে কি ঘটেছে সারাদিন? জি মৌসুমী, আপনি জানেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি যাচ্ছে, কদিন আগেও কিন্তু এইভাবে ভোট নিয়ে ওরকমভাবে তো শুরু থেকেই চলছে, কিন্তু গণভোট জুলাই সনদ বাস্তবায়নের মাঝে হঠাৎ করে বিএনপির যে আপনার প্রার্থী ঘোষণা, এরপরেই সব রাজনৈতিক দলগুলো এক প্রকার নড়ে চড়ে বসেছে। সবাই নিজেদের মতো করে এখন জামায়াত বলছে খুব দ্রুত তারা হচ্ছে আপনার প্রার্থী ঘোষণা করবে সবগুলো আসনে। এনসিপিও একটি সময় দিয়েছে যে তারা 15 নভেম্বরের মধ্যেই তাদের 300 আসনে হচ্ছে প্রার্থী ঘোষণা করবে। এর মাঝেই আপনি আজকে যে ঘটনাটি ঘটলো যে তারা হচ্ছে 8টি রাজনৈতিক দল, যে ইসলামিক রাজনৈতিক দলগুলো, তারা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোটের দাবি সহ 5টি দাবিতে তারা প্রধান উপদেষ্টা বরাবর হচ্ছে স্মারকলিপি দিয়েছে। আপনি জানেন সকাল থেকেই সকল রাজনৈতিক দলগুলো, এই 8টি রাজনৈতিক দলগুলো তারা হচ্ছে প্রধান উপদেষ্টার বরাবর হচ্ছে তারা যাত্রা শুরু করলো যমুনা অভিমুখী। এরপর পরবর্তীতে তারা ব্রিফে যে এক ধরনের হুঁশিয়ারি দিল যে আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন এর একটা ঘোষণা আসতে হবে সরকারের পক্ষ থেকে, সেটি বলেছে। এবং এই মাসের মধ্যেই গণভোট কবে হবে সেটি হচ্ছে জানাতে হবে। যদিও কিছুদিন আগ থেকেই এই রাজনৈতিক দলগুলো, যে 8টি রাজনৈতিক দল আছে, তারা কি নভেম্বরের মধ্যে গণভোট দাবি জানিয়েছে? গণভোটের দাবি করছে নভেম্বরের মধ্যেই। এছাড়া তারা আরেকটি কথা বলছে যে নির্বাচনের যেদিনই নির্বাচন হোক এর আগেই যেন গণভোট হয়, সেই তথ্যটি তারা হচ্ছে নিশ্চিত হতে চায়। মূলত এই 8টি রাজনৈতিক দল, যারা ইসলামী রাজনৈতিক দল আছে জামাত সহ, তারা বেশ কিছুদিন আগে থেকেই আমরা দেখছি যে তারা গণভোট নিয়ে অনেক ধরনের দাবি তুলছেন। এর আগে পিআরের দাবিটি তারা অনেক বেশি তুলেছিল, যদিও এখন পিআরের দাবিটি সে পরিমাণ অনেকটা নিশ্চুপি হয়ে গেছে সেটি বলা যাচ্ছে। এখন আবার দেখা যাচ্ছে যে নির্বাচনমুখী যখন দেশ, এক ধরনের সকল রাজনৈতিক দলগুলোই তাদের নির্বাচনী একটি গোছানো অবস্থায়, সেই পরিস্থিতিতে এই 8টি রাজনৈতিক দল তারা গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের এক ধরনের আলটিমেটামই এখন সরকারকে দিয়েছে। যদিও সরকার 1 সপ্তাহের সময় দিয়েছে। আপনি জানেন গত 3 নভেম্বর সরকার থেকে যে ঘোষণাটি দিল, যে 1 সপ্তাহের ঘোষণা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট এইসব নিয়ে সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে একসাথে বসার জন্য তারা হচ্ছে একটি সময় দিয়েছে। সরকার থেকে বলছে যে এটি আলটিমেটাম না, যদিও তারা 1 সপ্তাহের সময়ের মধ্যে যদি সকল রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে তাহলে হয়তো সরকার থেকেই একটি ঘোষণা আসবে। তো এটিকে আমরা এক ধরনের আলটিমেটামও বলতে পারি, যদিও সরকার থেকে সেটিকে আলটিমেটাম বলছে না। সেই সময়টিতে সরকার এই ঘোষণা যখন দিল, সেই সময়টাতে জামায়াত সহ 8টি যে রাজনৈতিক দল আছে, ইসলামিক রাজনৈতিক দল, তাদের থেকে এখন উল্টো সরকারকে এক ধরনের আলটিমেটাম দিল যে আগামীকালের মধ্যেই যেন জুলাই সনদের বাস্তবায়নের ঘোষণা আসে। এছাড়া 11 নভেম্বরের মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে, তারা হচ্ছে ঢাকায় এক ধরনের বড় ধরনের কিছু হবে, এমন ধরনের তারা বার্তা দিল। শেষ পর্যন্ত আসলে কি হয় সেটি একটি জনমনেও একটি শঙ্কা আছে অথবা প্রশ্ন আছে যে কি হতে যাচ্ছে।
আসলে তারা যে আলটিমেটামটা দিল, এই আলটিমেটামের মাধ্যমে তারা কি আসলে এটা কি জামায়াত সহ ইসলামী যে দলগুলো রয়েছে তাদের কি কোনো নির্বাচনী কৌশল, নাকি এটি তারা শক্তি প্রদর্শনের একটি মানে উপায়? আমি বলবো যে এটা কি ভাবছেন, কি মনে করছেন এই আলটিমেটাম? এটি তো অবশ্যই একটি রাজনৈতিক কৌশল। আপনি জানেন যে এটি যখনই একটি রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্ন বার্তা দেওয়া হয়, সরকার কিন্তু এক ধরনের চাপে থাকে। এটি সকল সরকারের সময় আমরা দেখেছি। তো এবারও আসলে যেটি আপনি দেখেন, আপনাকে একটু আগে বলছিলাম যে যখন সরকার থেকে বলা হলো যে 7 দিনের মধ্যে সকল রাজনৈতিক দলগুলো বসে যেন একটি সিদ্ধান্ত নেয়, যদিও আপনি জানেন যে গত প্রায় 8-9 মাস ধরে জাতীয় যে ঐক্যমত্য কমিশন, এই ঐক্যমত্য কমিশন তারা সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে বসিয়ে চা নাস্তা করে দুপুরে লাঞ্চ করেও একটি আসলে ঐক্যমত্যে সব বিষয় নিয়ে আনতে পারেনি। সেই জায়গাটিতে যদিও সরকার থেকেও এক ধরনের চাপ প্রয়োগ করার মতো অবস্থা দেখা গেল, যে এক সপ্তাহের সময় দেওয়া হলো। সেই জায়গাতে বিএনপি একটি রাজনৈতিক কৌশল অনেকে বলছে যে তারা করেছে, যে হঠাৎ করে তারা 237টি আসনে তাদের নির্বাচনী যে প্রার্থী সেটি ঘোষণা করলো। এটি এক ধরনের সরকারের উপর, এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর এক ধরনের চাপ সৃষ্টি হলো। এরপরে এখন যখন আজ যে 8টি রাজনৈতিক দল তারা যে নতুন কর্মসূচি দিল, 11 নভেম্বরের মধ্যে একটি সময় বেঁধে দিল, এটি সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি হবে। আমার মনে হয় সরকারও এক ধরনের এখন চাপে পড়ে গেল যে আমরা আসলে কি করব, কি সিদ্ধান্ত নিব, কার পক্ষে কোনো একটি সিদ্ধান্ত দিলে কি এটি কোনো নির্দিষ্ট দলের পক্ষে চলে যায় কিনা, যেহেতু এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, সেটি কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেটে না। তো সরকার কোনো একটি সিদ্ধান্ত দিলে তারা নিজেরা একভাবে দিতে পারে না, তারা সরকার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে মতামত নিতে হয়। তো এখন সরকার একটি দ্বিমুখী অবস্থা বা কি পরিস্থিতিতে পড়ছে সেটি এখন দেখার বিষয়। আরেকটি কিন্তু তারা আজকে যে স্মারকলিপি দিয়েছে সেখানেও কিন্তু ইসলামী দলগুলো বলেছে যে সরকার রাজনৈতিক দলগুলো যে আলোচনা হবে সেখানে প্রধান উপদেষ্টাকে তারা রেফারি হিসেবে থাকতে বলেছেন। এটিকে কিভাবে বলবেন, এটিকে কি বলবেন আপনি? না, আপনি জানেন যে এর আগেও বিএনপি থেকে একটি অভিযোগ করেছিল যে সরকারকে তারা বলছিল যে সরকার তো রেফারি হয়ে নিজেই গোল দিয়ে দিল অথবা একটি পক্ষের হয়ে কাজ করছে। হয়তো বিএনপি থেকে অভিযোগটি জামায়াত অথবা এনসিপির কে টার্গেট করেই বলছে। আপনি জানেন যে জামায়াত ইসলামী এই যে সরকারের পক্ষ থেকে যে 1 সপ্তাহের সময় দেওয়া হলো, এর আগে জামায়াতের পক্ষ থেকেই কিন্তু বলা হচ্ছিল যে একটি আলোচনা করা উচিত। এরপর বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি কি আবার জামায়াতের কথাটি কি সরকার আবার মানতে যাচ্ছে কিনা, যে সরকার থেকেও আবার 1 সপ্তাহের সময় দিল আলোচনার জন্য, সেটি নিয়ে একটি প্রশ্ন আছে জনমনে। এছাড়া এখন সরকারকে তো তারা বলছেই বারবার যে আপনারা রেফারি, আমরা বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে আমরা একটি খেলোয়াড় হিসেবে। তো শেষ পর্যন্ত কি রেফারি নির্দিষ্ট একটি ডিসিশন দিলে সেটি কি সকল রাজনৈতিক দল হিসেবে ভালোভাবে নিবে কিনা, নাকি তারা আবার বিশৃঙ্খলায় জড়াবে, সেটি এখন একটি জনমনের প্রশ্ন আছে। তাহলে সরকার থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো, এই 7 দিনটি কোথায় গেল? আসলে 7 দিনের বিষয়ে আলোচনাটা কোথায় গেল? সেটি 7 দিনের বিষয়ে আলোচনা বলতে আপনি দেখুন, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তাদেরকে তো লাস্ট 3-4 দিন ধরে এইসব ধরনের কোনো আলোচনা নিয়ে কোনো তাদের পাত্তাই নেই, আলটিমেটাম নিয়ে কোনো আলোচনাই কিন্তু এই তাদের কোনো ইন্টারেস্টই নাই। এরপর আপনি দেখেন যে সরকার থেকে যখন 1 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হলো, তারা সেটিকে এই জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট নিয়ে তাদের যে ধরনের আগ্রহ ছিল সকল রাজনৈতিক দলগুলোর, তারা বলা যায় যে তারা যে নির্দিষ্ট যে 237টি আসনে যে প্রার্থী ঘোষণা করলো, এর মাধ্যমে তারা কিন্তু এই যে প্রস্তুতি অথবা এই যে আলোচনা সেটিকে তারা ঘুরিয়ে এক ধরনের যে নির্বাচনমুখী এখন দেশ অনেকটা চলে গেল। তারা আপনি দেখেন যে যখন বিএনপি এটি ঘোষণা করলো, এরপরে জামায়াতের আমির তিনি দেশে ফিরে তিনিও বললেন যে আমরাও খুব শীঘ্রই আমাদের 300টি আসনে আমাদের প্রার্থী ঘোষণা করব। এরপরে যদিও তারা অনেক আগে থেকেই নির্দিষ্টভাবে আঞ্চলিক জেলাগুলোতে তাদের নির্দিষ্ট প্রার্থী আছে, তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, কিন্তু দল থেকে যে একটি 300টি আসনে নমিনেশন দেওয়া, মনোনয়নপত্র নির্দিষ্ট করা, সেটি কিন্তু দেওয়া হচ্ছিল না। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে সেটি এখন তারা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে, সেটি কিন্তু বিএনপির এই মনোনয়ন প্রকাশ করার পরেই হলো। এছাড়া আপনার এনসিপি থেকে বলা হয়েছে 15 নভেম্বরের মধ্যে তারা তাদের 300টি আসনে তাদের প্রার্থিতা দিবেন। তো এটি যে ব্যাপারটি
এই প্রার্থী ঘোষণা ব্যাপার নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে। সকল রাজনৈতিক দলগুলো এখন বিএনপি যে প্রার্থীগুলো দিল 237টি আসনে, এর বিপরীতে কারা কোন রাজনৈতিক দলের প্রার্থী দাঁড়াবে সেটি নিয়েও আলোচনা আছে। এর মাঝে আমার কাছে মনে হচ্ছে যে এখন জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোটের যে একটি আলোচনা চলছিল তুমুলভাবে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটি অনেকটা এক পেশে চলে গেল এবং বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পক্ষ থেকে তো একেবারেই নেই। যদিও জামায়াত সহ যে 8টি রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে কিছুটা গণভোটের দাবিটি তোলা হচ্ছে, তবে শেষ পর্যন্ত সেটির দাবিটি কি শুধু দাবি পর্যন্তই থাকবে নাকি এটি বাস্তবায়নের কোনো পথে যাবে সেটি এখন দেখার বিষয়। সেক্ষেত্রে যে বিএনপির যে ছেড়ে দেওয়া আসনগুলো ছিল 63টি আসন, আমরা যেটা জানছিলাম যে মিত্র দলগুলোর মধ্যে সেগুলো দিয়ে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে। তো এনসিপি যেখানে 300 আসনে তারা প্রার্থী ঘোষণা করছে, জামায়াতও সে একই কথা বলছে, তাহলে এই বিএনপির এই 63 আসনে কি হবে? না, আপনি জানেন যে বাংলাদেশের যে নির্বাচনী অবস্থা অথবা দুঃখিত নির্বাচনী না রাজনৈতিক পরিস্থিতি, সেখানে আপনি জানেন যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে জোট করেই হয়তো একটি নির্বাচনে তারা হচ্ছে অংশগ্রহণ করে। এবারের নির্বাচনেও সেটিই হবে, যদিও বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছোট রাজনৈতিক দল যারা আছে তারা প্রকাশ্যে হয়তো বলছে না। ইতিমধ্যে আপনি দেখবেন যে নির্বাচনী যে আসনগুলোতে হচ্ছে ফাঁকা রেখেছে বিএনপি, তাদের যে আসনগুলোতে ফাঁকা রেখেছে আপনি দেখবেন যে সেই আসনগুলোতে ম্যাক্সিমামই হচ্ছে তাদের যারা জোট হওয়ার কথা, যেমন আপনার গণ অধিকার পরিষদ, এবং এক ধরনের কথা চলছে যে এনসিপিও তাদের জোট হতে পারে, যদিও এনসিপি থেকে সেটি নির্দিষ্ট করে প্রকাশ্যে বলছে না। তবে দেখবেন যে ঢাকার বিভিন্ন আসনগুলোতে বিএনপি কিন্তু ফাঁকা রেখেছে। এছাড়া জামায়াতের সাথে হয়তো যারা হচ্ছে ইসলামী সমমনা যে দলগুলো আছে, যে 8টি দল এখন জামায়াত সহ আন্দোলন করছে, তারাও হয়তো একটি জোটে যাবে। এছাড়া বিএনপি, ওয়ার্কার্স পার্টি, এছাড়া হচ্ছে আপনার গণ অধিকার পরিষদ, এছাড়া এনসিপির সাথেও হয়তো কিছু আসন তাদেরকে দিতে পারে, এমন ধরনের আলোচনাও চলছে। তো সব মিলিয়ে আমরা বলা যায় যে বিএনপি এবং জামায়াত দুটি আলাদা আলাদা হয়তো একটি ধরনের জোট করে হয়তো এখানে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের সাথে অংশগ্রহণ করে একটি বড় জোট দুটি হবে, এমনটি বলা যাচ্ছে। আমরা গতকালও কিন্তু গণমাধ্যমে খবর দেখেছি যে এনসিপি বিএনপির কাছ থেকে তারা 20টি আসন চেয়েছিল, মানে এরকম একটা খবর প্রকাশ হয়েছিল। এবং তারা শুধু আসন নয়, একই সঙ্গে তারা বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপির কাছ থেকে তারা মন্ত্রিত্বের হিস্সাও তারা চেয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের দল থেকে আবার সেটি যদিও এটি নাকচ করা হয়েছে এবং এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, তেমন একটি তারা প্রেস রিলিজও দিয়েছে গণমাধ্যমে। তো যদিও এমন ধরনের রাজনীতিতে আসলে শেষ বলেই কিছু নেই, রাজনীতিতে বড় দলগুলোর সাথে ছোট দলগুলোর আলোচনা হয়, আসন ভাগাভাগির একটি যে ঐতিহ্য বলা যায় সেটি চলছে আর কি, সেটি চলবেই। তবে কোনো দলই এটি প্রকাশ্যে তো অবশ্যই তাদের একটি গোপন ব্যাপার থাকে, সেটি প্রকাশ্যে আনে না। হয়তো এনসিপিও কি করবে সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে গণমাধ্যমে বলছে না। সকল দলেরই আলাদা আলাদা একটি ম্যান্ডেট থাকে অথবা একটি ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে তাদের দলকে কিভাবে গোছাবে, অথবা সামনের যে নির্বাচন সেটিতে তাদের কোন কোন প্রার্থীগুলোকে তারা হেভিওয়েট হিসেবে রাখবে, কোন কোন প্রার্থীকে কোন কোন আসনে রাখবে, সেটি সকল দলেরই আলাদা আলাদা পরিকল্পনা থাকে। অবশ্যই সেটি এনসিপি সহ জামায়াতে ইসলামী, বিএনপি সকলেরই সেটি আছে এবং সেটি এখন প্রকাশ্যে না আসলেও কিন্তু বোঝা যাচ্ছে এক ধরনের যে সেটি কি হবে বা কি হতে যাচ্ছে। এবং আমরা একটি নির্ভর সূত্র থেকে জানতে পেরেছি যে গতকাল বিকেলে এনসিপি এবং বিএনপির মধ্যকার একটি কিন্তু বৈঠকও হয়েছে। বিএনপির যে গুলশানের কার্যালয় আছে সেখানে এনসিপির সাথে বিএনপির একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে কি ধরনের আলাপ হয়েছে সেটি কিন্তু আমরা জানি না। সেখানে কি আসন নিয়ে কথা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়ে কথা হয়েছে সেটি এখন ভাবার বিষয়। তো সাংবাদিকরাও তো অবশ্যই তাদের গোপন সূত্র হিসেবে তারা অনেক ধরনের সংবাদ প্রকাশ করে। এখন গোপন সূত্র তো আসলে সেটি সংবাদ মাধ্যমে অথবা নিউজে একেবারেই তাদের নাম প্রকাশ করবে না। তো সেটিও কতটা সত্য অথবা সেটির প্রতিবাদ কিভাবে বলা প্রয়োজন সেটিও ভাবার প্রয়োজন আর কি। মিনহাজ, সবকিছু মিলিয়ে কি আসলে দেশ কিংবা রাজনৈতিক দলগুলো কি আসলে সত্যি নির্বাচনমুখী হচ্ছে নাকি কোনো নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে এখন? নির্বাচন নিয়ে শঙ্কা বলতে আপনি যদি দেখেন যে সকল রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বলেন, গণ অধিকার পরিষদ, সকলেই কিন্তু বলছে যা কিছুই হোক, গণভোট যখনই বাস্তবায়ন হোক, জুলাই সনদ যখনই বাস্তবায়ন হোক, যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে
সকলেই চাচ্ছে যে নির্বাচনটি যেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়, এবং তারা তাদের অন্যান্য যত দাবি হোক, যত দাবি প্রকাশ করুক না কেন, তারা কিন্তু স্পষ্ট করেই প্রতিটি রাজনৈতিক দল বলছে যে নির্বাচনটি প্রয়োজন, এবং নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধেই প্রয়োজন, রোজার আগেই প্রয়োজন। তো রাজনৈতিক দলগুলো থেকে এক ধরনের প্রকাশ্যেই ইঙ্গিত দিচ্ছে এবং নিজেদের দলগুলোকে গুছিয়ে দিচ্ছে, দলগুলো নিজেদের মতো করে প্রার্থীদেরকে প্রকাশ করছে। হয়তো এই মাসের 15 তারিখের মধ্যে আমি বলতেই পারি যে প্রায় মোটামুটি প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো আছে সকলেই নির্বাচনের একেবারে পূর্ণাঙ্গ আসনের যারা প্রার্থী আছে তাদের তালিকাগুলো প্রকাশ করবে, এবং দলগুলো পুরোপুরিভাবেই নির্বাচনমুখী। যদিও গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়ন সেগুলো অনেকটা হচ্ছে আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক এক ধরনের কৌশল থাকতে পারে, সরকারকে এক ধরনের চাপে রাখা এবং নিজেদের অবস্থান জানান দেয়া, সেটিও রাজনৈতিক দলগুলোর হতে পারে। তবে সে ধরনের নির্বাচনমুখী সকল রাজনৈতিক দলগুলো আছে, সেটি আমরা এখন বলতে পারি। নির্বাচনমুখী বাংলাদেশ, আমরা নির্বাচনী উৎসব দেখছি, পাশাপাশি কিন্তু আমরা সহিংসতাও দেখছি। গতকাল চট্টগ্রামের ঘটনাটা দেখুন, সেখানে কিন্তু নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন, একজন মারাও গেছেন। আমি বেশ কয়েকটি জেলার খবর দেখছিলাম, সেখানেও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এরকম হচ্ছে। তো এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নির্বাচনের আগে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে আপনার মনে হয়? না, আপনি জানেন এটি আসলে একটি দুঃখজনক ব্যাপার, যখন একটি রাজনৈতিক দল অথবা সব ধরনের রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনমুখী তাদের প্রচার প্রচারণা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি একটি প্রচার প্রচারণা করবেন, আপনি যদি শঙ্কায় থাকেন যে আমার উপর কি আসলে হামলা হবে কিনা অথবা আমার নেতা কর্মীদের উপর হামলা হবে কিনা, সেটি একটি ভাবার বিষয়। যদিও বিএনপির যখন মনোনয়নগুলো দেওয়া হলো, প্রাথমিক যে তালিকা 237 জনের, এরপরই আমরা দেখলাম যে বিভিন্ন জেলাতে তাদের যারা মনোনয়ন পায়নি, ক্ষুব্ধ কিছু প্রতিক্রিয়া দেখতে পেলাম তাদের বিপক্ষে, প্রার্থীর বিপক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হলো, বিভিন্ন স্থানে মিছিল হলো, আগুন দেওয়া হলো। তো সেটি তো একটি থাকছেই, তবে সেটি আসলে এক ধরনের সংখ্যা তৈরি করে, সেটি যে রাজনৈতিক দলই হোক না কোনো, যে যখন তাদের প্রার্থীগুলো নির্বাচনী প্রচারণায় বের হবে, সেটি যদি তাদের নিরাপত্তা নিশ্চিত যদি না করা যায়, তাহলে জনমনেও এক ধরনের শঙ্কা থাকে, এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সেই রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী থাকবে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা থাকবে যে আমরা কি সঠিকভাবে আমাদের রাজনৈতিক প্রচারগুলো করতে পারবো কিনা, নির্বাচনের প্রচারগুলো করতে পারবো কিনা, নাকি আমাদেরকে অন্য কোনো পক্ষ কি আমাদের উপর হামলা করবে কিনা। সেটি যেমন রাজনৈতিক দলগুলো নিজেদেরও একটি শক্ত অবস্থান প্রয়োজন, যে আমাদের দলের মধ্যে কোনো ধরনের কোন দল কমিয়ে আনা যায়, কিভাবে আমাদের এক এক প্রার্থীর উপর নিজের দলের অন্য প্রার্থী ইচ্ছুক যারা তারাও কি আবার হামলা করছে কিনা, সেটিও একটি দেখার বিষয়। তারা সেগুলো যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যদি কমিয়ে আনতে পারে, তাহলে সেটি একটি সংখ্যা কম থাকে। তাহলে অপর পক্ষ যদি নিজের রাজনৈতিক দলগুলো ছাড়া অপর একটি রাজনৈতিক দলের কেউ যদি হামলা করে, সেটি চিহ্নিত করা সম্ভব হয় সঠিকভাবে। এছাড়া আমরা দেখেছি যে যখন গতকাল যে চট্টগ্রামে যে একটি প্রার্থীর লোকজনের উপর হামলা হলো এবং প্রার্থী নিজেও গুলিবিদ্ধ হলো, তো এটির ফলে বিএনপির দুঃখিত সরকারের পক্ষ থেকে একটি সচেষ্ট করা হলো যে তারা এটির ব্যবস্থা নিবে। যদিও ব্যবস্থা নিবে এভাবে অনেকবারই বলা হয়, শেষ পর্যন্ত সেটি কতটা কার্যকর হয় সেটি একটি দেখার বিষয়। কারণ আপনি জানেন যে আজকে জামায়াত সহ 8টি যে রাজনৈতিক দল তারা যে 5 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সরকারের কাছে, সেটি একটি কিন্তু ছিল যে সকল রাজনৈতিক দল যেন সমানভাবে সুযোগ পায় প্রচার প্রচারণার, এবং নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ যেন সৃষ্টি করা হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাউকে যেন হয়রানি না করা হয়, সেটিও একটি রয়েছে। তো সরকারও আশা করি সেটিতে আরো বেশি নজর দিবে, এবং নির্বাচনের আগ মুহূর্তে যদি আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি যেমন নির্বাচনের দিনগুলোতে বা আগের কয়েকদিন বা পরের কয়েকদিন যেমন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সচেষ্ট থাকার কথা, সেটি যদি আরো একটু আগিয়ে নিয়ে আনা যায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন থেকেই যদি মাঠে তো আছেই, আরো বেশি যদি সজাগ রাখা যায় যে নির্বাচনমুখী অবস্থায় যেন কোনো ধরনের আপনার আশঙ্কা না তৈরি হয়, সেটি হলে আরো বেশি ভালো হয় আর কি। আমরা যেটা জানি যে নির্বাচনের সময় তো সেনাবাহিনী যেহেতু মাঠে থাকবেই, সেটি তো অবশ্যই একটা আসার কথা যে আমাদের সেই সময় নির্বাচনী পরিবেশ অবশ্যই
ভালো থাকবে এবং সরকারও চেষ্টা করবে যাতে আমাদের নির্বাচনের আগে যে সহিংসতা যাতে না হয় সেটারও একটা ব্যবস্থা নেওয়া। মিনহাজ, আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে জোট গঠন যদি হয় সেক্ষেত্রে নতুন দল, আমাদের এনসিপি নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, একই সঙ্গে জামায়াত ইসলামী রয়েছে, বিএনপি অনেক পুরনো দল। তো একই সঙ্গে এই যে নতুন দল এবং পুরনো এই দুইটি মেলবন্ধন, এইটি আসলে কি বার্তা দিবে বাংলাদেশকে? না, এটি তো অবশ্যই রাজনীতির জন্য একটি নতুন বার্তা আসবেই, যেহেতু গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে নিয়ে গড়া একটি দল, নতুন দল এনসিপির পক্ষ থেকে সবাই মোটামুটি বলা যায় যে একটি তরুণ। এছাড়া আপনি জামাতে ইসলামী সহ বিএনপি সকলেই এখন চাচ্ছে যে তরুণদেরকে নিজেদের সাথে একটা মেলবন্ধন কিন্তু হচ্ছে, এই নির্বাচনে মেলবন্ধনের একটি সৃষ্টি করছে। এখন এনসিপি কি আসলে এককভাবে তারা প্রার্থী ঘোষণা করবে সেটি যদিও বলেছে, কিন্তু সেটি প্রকাশ্যে না করে কি গোপনে কি কারোর সাথে জোট করবে কিনা শেষ পর্যন্ত সেটি এখন দেখার বিষয়। তবে বিএনপি অথবা জামায়াত যার সাথে এনসিপি জোট করুক অথবা এককভাবেই নির্বাচন করুক, বাংলাদেশে যে দীর্ঘ একটি সময় পর আপনি গত যে 3টি বিতর্কিত নির্বাচন আছে সেটির পর যে আগামী যে নির্বাচন, সেটিতে যদি একটি সকল দলের অংশগ্রহণে একটি যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেটি অবশ্যই গণতন্ত্রের জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে, সেটি আমি মনে করছি। মিনহাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলা নিউজ রুমের লাইভে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাকেও ধন্যবাদ। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবকিছু মিলিয়ে বিএনপির এই ভোটের হিসাব কিতাব, সমঝোতা, আসন ভাগাভাগি এবং একই সঙ্গে এই যে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়া, সবকিছু মিলিয়ে বাংলাদেশে এই গণতান্ত্রিক অবস্থাটা কি শক্ত হচ্ছে নাকি ভোটের ব্যবস্থা যেটি চলছে সেটি আসলে অনিশ্চয়তার মুখে যাচ্ছে, সেটি এখন দেখবার বিষয়, সেটি দেখবার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সাথে থাকবেন। বাংলা নিউজের এই ধরনের লাইভ এবং আরও বেশি কন্টেন্ট আপনারা দেখতে চাইলে আমাদের যে বাংলা নিউজের ফেসবুক পেজ রয়েছে সেটি ফলো করবেন এবং একই সঙ্গে বাংলা নিউজের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।